অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের সেমিনারটা অনেক প্রাণবন্ত হয়ে আসছে আর কি। মাসরুর ভাই কথা বললো, এরপর আমি আলামিন ভাইয়ের কথা আমার সবসময় ভালো লাগে কি, উনি একদম মন খুলে কথা বলে আর কি, হয় না যে রাজনীতিটা যে কঠিন না, খুব মানুষের সহজ করে কথা বলা আর কি। আমি কয়েকটা কথা বলবো, আসলে বক্তব্য দীর্ঘায়িত করব না, টু দ্য পয়েন্টে কথা বলা উচিত। এই যে আমাদের ছোটোবেলায় আমাদের মা নানির একটা কথা বলতো যে ভাত ফুটছে কি না এটা দেখার জন্য কিন্তু সবগুলা ভাত টিপার দরকার নেই। আপনি এক দুইটা ভাত টিপ দিবেন, আপনি বুঝে যাবেন বাকি ভাতের আলামত কীরকম। তো এই গভর্নমেন্ট 5 বছর সম্পূর্ণ করার পর মানুষের কাছে তাদের ভাবমূর্তি কীরকমভাবে দাঁড়াবে তা এই মাশাল্লাহ 2-3 মাসের মধ্যে ওরা ভালোভাবে ইস্টাবলিশ করে ফেলছে। তো আমি এই গভর্নমেন্টকে মাঝে মাঝে তো ডিটারজেন্ট গভর্নমেন্ট বলতে চাই। আসলে আওয়ামী লীগের যে কালো দাগগুলো আছে তারা ঘষে ঘষে এটা সাদা করে মানুষের কাছে আবার পুনর্স্থাপিত করতে চায়। এই যে নির্লজ্জভাবে এস আলমকে আবার ইসলামী ব্যাংকের মাধ্যমে ওদের পুরা গ্রুপটাকে আবার অ্যালাইভ করার যে চেষ্টাটা, এই নির্লজ্জ চেষ্টাটা মানুষ মনে রাখবে। আর এই যে 31 দফার বুলি কচলানো ছিল, এই যে ম্যানিফেস্টোতে আমরা হয় কি মানুষকে খুশি করার জন্য যা তা কোনো কিছু বলে ফেলি, যে আমরা 1 কোটি কর্মসংস্থান ব্যবস্থা নিশ্চিত করব, এর মাধ্যমে যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আপনি 1 কোটি কর্মসংস্থান মানে বুঝেন? আপনি প্রতি বছর 20 লাখ কর্মসংস্থান নিশ্চিত করবেন। আর আপনি যদি, আমি যদি একদম সোজা তাকে বলি, প্রতিদিন আমার 5555 জন যুবক ভাইদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। এই ব্যবস্থা কি হয়েছে আজ পর্যন্ত? জাস্ট কথার জন্য কথা বলা। আর আমার কাছে কেন জানি মনে হয় তারা এই যুব কর্মসংস্থান যদি নিশ্চিত করে, তাহলে যদি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এখন কোনো রাজনৈতিক দল হয় সেটা হবে বিএনপি। কারণ আপনারা যদি আপনাদের নেতাকর্মীদেরকে কর্মক্ষম করে দেন, বাসের সামনে দৌড়ানোর মতো লোক তো পাবেন না। হ্যাঁতে হ্যাঁ বলার, তালি দেওয়ার, লাগারে লাগা ধান লাগার বলার মতো এরকম মেরুদণ্ডহীন নেতাদেরকে তো আপনারা পাবেন না, আপনারা যদি একটা স্কিলফুল একটা যুব সমাজ তৈরি করেন। তো বারবারই দেখা যায় এই গভর্নমেন্ট আসলে এলিট সমাজের গভর্নমেন্ট হয়ে গেছে। ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে আমরা বারবারই যেখানে আমরা চাই যে মাঝারি শিল্পগুলো, মাঝারি ব্যবস্থা মানে মাঝারি উদ্যোক্তারা বা নতুন উদ্যোক্তারা যারা আছে তারা একটা সুষ্ঠু ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তারা তাদের ব্যবসা বাণিজ্যকে খুব সুন্দর করে গড়ে তুলবে। বাংলাদেশের ইকোনমি আসলে 5-7টা পরিবার গোষ্ঠীর কাছে ওদের কালো ছায়ায় মুষ্টিবদ্ধ থাকবে না। এই বাংলাদেশের ইকোনমি হবে বাংলাদেশের সকল সাধারণ মানুষের, তরুণ উদ্যোক্তাদের। আপনারা আরেকটা জিনিস বলেন, আপনারা চান যে বাংলাদেশের আসলে নতুন বাংলাদেশ হোক, সবার আগে বাংলাদেশ হোক। ব্যাপারগুলো আমাদের কাছে খুব হাস্যকর লাগে কি, আপনি জাস্ট বাংলাদেশের এখন তরুণ সমাজের কর্মসংস্থানের যদি একটা বিশাল স্কোপ দেখেন, আপনি দেখবেন রাইড শেয়ারিং অ্যাপ থাকে, ওরা বিভিন্ন জায়গায় পার্সেল ডেলিভারি করতেছে, এইসব অ্যাপের মাধ্যমে ওরা কিন্তু কানেক্টেড। আর আপনি তাদের উপর ট্যাক্সের কথা শুনলে আপনি হাস্যকর অবস্থায় থাকবেন যে একটা নির্দিষ্ট সিসির উপর বাইক থাকলে তার উপর ট্যাক্স আছে, তেলের দাম আপনি বাড়াইছেন, তার উপর একটা জ্বালাতনার আছে, এবং তারা প্রতিনিয়ত ইন্টারনেট সেবার কারণে ডেটা কিনছে। তো আপনি একটা জিনিস দেখেন, একটা মানুষ থেকে আপনি 5-6 ধাপে আপনি ট্যাক্স নেবেন, আর আপনি পিছনে গিয়ে এস আলমের পা চাটবেন। এরকম দ্বিচারিতা আপনি যতদিন পর্যন্ত দেখাতে থাকবেন, তো বাংলাদেশের মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা লেভেল ততটা নিচে নামতেই থাকবে। আর আরেকটা কথা, আমাদের আসলে ওনাদের ম্যানিফেস্টোর যে ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংটা আমার কাছে চরম লেভেলের একটা দ্বিচারিতা লাগে। সবার আগে বাংলাদেশ, এটা থেকে আপনি বাদ দিয়ে বলেন সবার আগে দুর্নীতি, অথবা বলেন সবার আগে বিএনপি। কারণ সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে এইটা, আপনি পার্লামেন্টের এমপিদের বরাদ্দের ক্ষেত্রেও আপনারা নির্লিপ্তপনা দেখাচ্ছেন। যেমন 30 এপ্রিল যে প্রত্যেকটা এমপি প্রতি যে 85 লাখ টাকা বরাদ্দ ছিল, 90 টন চাল গমের একটা বরাদ্দ ছিল, সেই বরাদ্দ কিন্তু বিরোধী দলের কোনো এমপিরা পায় নাই। 28শে মেতে 30 লাখ টাকা জনপ্রতি এমপি প্রতি ছিল, 40 লাখ টন চাল গমের একটা বরাদ্দ ছিল, এইটা বিরোধী দলের কোনো এমপি পায় নাই।
এই নির্লজ্জ, এই বেহায়াপনা, এই নির্লিপ্ততা সরকার আপনারা কতদিন চালাবেন? কতদিন এই স্ট্যান্ডবাজির সরকার চালাবেন? কতদিন আপনি আপনার বাসা থেকে গুলশানের কার্যালয়ে পায়ে হেঁটে যাবেন? আপনি গাড়ি নিজে চালিয়ে ঘুরবেন? আমি তো এই ভয়টা পাই আসলে, যে আমরা যারা রাজনীতিবিদদের মধ্যে আসি, আপনাদের মিডিয়ার কর্মীদের কাছে বা মিডিয়ার ভাই বোনদের কাছে আমার আন্তরিকভাবে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ আপনাদের মেরুদণ্ড বিক্রি করেন না। ডোন্ট সেল ইউর ব্যাকবোন। কারণ একটা লোক হেঁটে যাচ্ছে, আপনারা তাকে ফলো করে নিউজ করতেছেন। একজন লোক নর্মালি হচ্ছে ছোট ছোট কাজগুলো করতেছে। ভাই আমি পাঞ্জাবি বললে তো আপনারা কয়েকদিন পর নিউজ করবেন। তো এই ব্যাপারগুলো থেকে আপনারা সরে আসেন, আসলে আপনারা বস্তুনিষ্ঠ নিউজের দিকে আসেন, আপনাদের সমাজের ত্রুটি বিচ্যুতি সংগতিগুলো আপনারা তুলে ধরেন, আর যুব সমাজদের যে হাহাকার, এই ব্যাপারগুলো আপনারা সামনে আনেন। এটা সত্যি কথা, সামনের যে বাজেট আসতেছে, সেই যেই ব্যয়বহুল বাজেট আসতেছে, আর এখানে আপনারা যুবদের অংশীদারিত্ব কীভাবে নির্ধারণ করতেছেন তা একটু ভেবে দেখেন। আপনারা কিছু জাস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার এসবের নামে লাখ লাখ কোটি কোটি টাকা আপনারা দেখা যায় আপনাদের যুব দলকেই আপনারা দিতে চান। এর মাধ্যমে আপনি কিভাবে কর্মসংস্থান আপনারা নিশ্চিত করবেন সেটা আমি জানি না। আমি জাস্ট আমার কথা একটু কথা বলে একটু শেষ করবো, যে আমি যুব দলের নতুন কমিটি আসছে, ওনাদেরকে আমার তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আসলে আমি কেন এই একটা ব্যাপার নিয়ে একটু দুশ্চিন্তায় থাকি, যে বিএনপির কাছে আসলে যুবকদের সংজ্ঞায়িত করা বা সংজ্ঞাটা নিয়ে মনে হয় ওনাদের প্রবলেম আছে। তা আমরা দেখতেছি যুব দলের আমাদের সম্বন্ধীয় সভাপতি ওনার, আমি আসলে এইসব ব্যাপার নিয়ে কথা বলতে পারি না, আপনি জাস্ট ওদের বয়সের রেঞ্জটা দেখেন, আর আমাদের জাতীয় যুব শক্তিতে আপনি বয়সের রেঞ্জটা দেখেন। এই জন্যই আমরা বলতে পারি আমরা যুবকদের নিয়ে ভাবতে পারি। আপনি মনে তরুণ ঠিক আছে, কিন্তু আপনি 60 বছরের শরীরে, 60 বছরের মস্তিষ্কে আপনি যুবদের দুঃখ কষ্ট ভাবতে পারবেন, বর্তমান যুবদের সমস্যা ভাবতে পারবেন, এই ব্যাপারটা আমি বিশ্বাস করি না। তো আমি চাই সরকার যেই সামনের বাজেট আসছে, সেই বাজেট তারুণ্যদের একটা ভালো অংশীদারিত্ব থাকবে। বাংলাদেশের অর্থনীতির যে বেহাল দশা, সেই দশায় আমি বিশ্বাস করি বাংলাদেশের যুবকরাই এই অর্থনীতির হাল ধরতে পারবে। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।